এই পাখি এইটা আমরা দেখছিলাম এটা 많이 기다렸지 I'm so sorry 나 이제 결심했지 Are you ready 꽤나 길었지 나의 방황이 이제 걱정하지 마 다신 가지 않을 테니 부를 때마다 난 없었지 silence 걱정 마도 착했으니 show me dance 주변에 들자 이제 내 손 잡아 오늘부터 내가 너 절대로 놓지 않아 시작됐어 둘만의 romance 넌 준비됐어 난 준비됐어 두려움은 없어 너 소리 필요 없어 Let's go up up 우리 둘만의 love 시작됐어 둘만의 romance 넌 준비됐어 난 준비됐어 두려움은 없어 너 소리 필요 없어 Let's go up up 우리 둘만의 love Never gonna let you go 다시 너를 떠나지 않아 걱정하지 마 baby you are mine Never gonna make you cry 다시 울리지 않아 걱정하지 마 baby you're mine baby you're mine 많이 고민했던 만큼 이제 확실해 All in 날 모든 것을 베팅해 결심해 지금부터 영원까지 I'm yours you're mine 우리 맹세 해볼까 Let's try it 마음의 계약을 해 Let's sign it Get the ink get the pen 나는 망설임이 없어 이제 시작됐어 둘만의 romance 넌 준비됐어 난 준비됐어 두려움은 없어 너 소리 필요 없어 Let's go up up 우리 둘만의 love 시작됐어 둘만의 romance 넌 준비됐어 난 준비됐어 두려움은 없어 너 소리 필요 없어 Let's go up up 우리 둘만의 love Never gonna let you go 다시 너를 떠나지 않아 걱정하지 마 baby you are mine Never gonna make you cry 다시 울리지 않아 걱정하지 마 baby you're mine baby you're mine 매일 밤 혼란스러웠어 아직 내가 널 지켜줄 자신이 없어 하지만 시간이 갈수록 분명히 더 선명히 계속 떠오르잖아 날 보던 네 눈빛이 Baby you belong to me Never gonna let you go 다시 너를 떠나지 않아 걱정하지 마 baby you are mine Never gonna make you cry 다시 울리지 않아 걱정하지 마 baby you're mine baby you're mine সবাই কাল করবেন ডান সাইড Oh, yo, baby! হরিণের বাচ্চা হরিণ হ্যাঁ ওই সিংটা দেখছো সালাম ওই দেখ ওই একটা সিঙ্গেল একদম কাছাকাছি বাম সাইড ওই যে গয়াল দেখতে চাইছিলি না গয়াল খুবই শক্তি আছে মুখ দেখাও মুখ দেখা খেলা বরাবর সবগুলো পাশা দেখা এই তো সুন্দর সুন্দর রাখেন 1 মিনিট
কি আছে? ভালুক ভালুক দেখ আমরা নামতে পারবো? আচ্ছা কই গেছে? আই হাই কি এখানে পড়ে গেছে। এখানে কি? এখানে কি? দেখ দেখ কিছু নেই কিছু নেই। এই দেখ বামে দেখ। বামে দেখ। ওই বামে বামে দেখ। বাম সাইড যেটা বাম সাইড জিরাফ দেখতেছি ভাই একটু রাখ পরে সবাই ভিডিও করে এই ক্যামেরা আটকে তো ক্যামেরা আটকে সবাই ভিডিও জুম ইট আউট জুম আউট আমার ভিডিও কর হ্যালো জিরাফ দেখতে পাচ্ছি দেখছো দেখছো মজ হয়ে না যায় গুড অবজারভেশন বলা ছোট ছোট করতেছিস নাকি শেষ হয়ে গেল তো প্রতিক্রিয়া কি শেষ হয়ে গেল তো হ্যাঁ দুঃখ পাস না দুঃখ পাস না সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত এই পার্কে প্রায় 165 রকম প্রজাতির 4000 প্রাণীর বসবাস। পার্কে বাসে ভ্রমণের ব্যবস্থা আছে, প্রতি জন প্রতি ভাড়া 20 টাকা। পার্কে ঢুকে আপনার চোখে পড়বে নানা রকম শিল্পকর্ম। তার ভিতর দেখতে পাচ্ছেন আছে ডাইনোসর, জেব্রা, জিরাফ, ডলফিন। ভিতরে প্রবেশের আগে ম্যাপটি একটু দেখে নিলাম আর সিদ্ধান্ত নিলাম বাসে যাব না। মনে হলো বাসে গেলে পুরোটা হয়তো বা ভালোভাবে দেখা হবে না। ঢুকেই চোখে পড়লো নানা প্রজাতির কচ্ছপ। কচ্ছপগুলো দেখতে ছোট হলো, এরা ওজন প্রায় 20 থেকে 30 কেজি প্রতিটির। তার সামনেই আছে অজগর সাপ, মৃতপ্রায় অবস্থা। হঠাৎ করে ডান পাশে চোখে পড়লো বানর। ক্যামেরাটি লুকিয়ে ফেললাম, কারণ বানর নাকি ক্যামেরা কেড়ে নেয়। হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে চোখে পড়লো বন্যপ্রাণী হাসপাতাল। এখানে কোনো পশু অসুস্থ হয়ে পড়লে এখানে চিকিৎসা নেই। হাসপাতাল পেরিয়ে মিনিট খানিক পরে পাওয়া যাবে ইমু পাখির বাস। ইমু পাখি আকারে অনেক বড়, উট পাখির মতো অনেকটা দেখতে। এরা মূলত তৃণভোজী, কিন্তু মানুষের সখ্যতা এদের খুবই প্রিয়। মানুষ দেখলেই এগিয়ে আসে কাছে। কিছু সময় থাকলাম ইমুর পাখির কাছে এবং এর অঙ্গভঙ্গি দেখতে লাগলাম, ভালোই লাগলো। ভুলে আঙ্গুল দিবেন না, আঙ্গুল দিলে হাত কামড়ে ধরে ইমু পাখি। ইমু পাখির পাশে রয়েছে ময়ূর, ময়ূরী।
ময়ূরের পাশে আসামি বানর আসামির মতো চুপচাপ বসে খাবার খায়। আর আসামি বানরের পাশে আছে শিয়াল মামা, কিন্তু শিয়ালটি অদ্ভুত ধরনের কালো, এবং যত সময় ছিলাম তার পাশে একটু বিশ্রাম না নিয়ে শুধু ছোটাছুটি করছিল। তার মাথায় চিন্তা কিভাবে পালানো যায় এই খাঁচা থেকে। শিয়ালের পাশে আছে লেজ উল্টা বানর, মূলত ইনি শিয়াল মামার প্রতিবেশী এবং শিয়ালকে প্রতিনিয়ত বুদ্ধি দেয় কিভাবে পালানো যায়, কিন্তু শিয়াল পেরে ওঠে না। তার অপোজিটেই বিভিন্ন ধরনের পাখপাখালি, ধনেশ কাক, কালো ময়ূর সহ নানা ধরনের পাখি এখানে দেখতে পাওয়া যায়, যা সচরাচর আমাদের আশেপাশে দেখা যায় না। এখানকার অধিকাংশ পশু পাখি মূলত পাখি প্রাকৃতিকভাবে পালিত হয়। আর দর্শনার্থীদের জন্য কিছু কিছু পাখি এখানে আটকে রাখা হয়েছে, কিন্তু মূলত পাখিগুলো প্রাকৃতিকভাবেই ছেড়ে দেওয়া। পাখপাখালি পেরিয়ে ঘন জঙ্গল, হাঁটতে হাঁটতে একটু সামনে গেলাম। প্রায় 5 মিনিট থেকে 6 মিনিট হাঁটার পর আশেপাশে কোথাও লোকজন নাই, শুধু জঙ্গল আর জঙ্গল, গাছপালা, একটা কেমন ভয়ঙ্কর অবস্থা। যাই হোক, সামনেই পেলাম একটা লেকের মতো, এখান থেকে শাল, শিকন সহ নানা ধরনের পাহাড়ি গাছ দেখা যায়। এখানে লেকের পাশেই ঠিক তার অপোজিটে নোনা পানির কুমির। এই নোনা পানির কুমির আসলে যত সময় ছিলাম ঘুমিয়েই ছিল, তার নড়াচড়া দেখতে পাইনি। এখানে সারস পাখি, রাজহাঁস সহ নানা প্রজাতির বড় বড় হাঁস, তার পাশেই সেই হাতি, বৃহদাকার হাতি। যাই হোক, সবাই সব রকম দেখলো। হাতি ততক্ষণ দেখলাম হাতি শুধু খাচ্ছিল আর খাচ্ছিল। হাতির খাওয়া দেখতে দেখতে আমরা ক্লান্ত হয়ে গেলাম, ছেড়ে গেলাম স্থান। আগ্রহ নিয়ে আরো একটু দূরে গেলাম, সেই জঙ্গল আর জঙ্গল, শুধু মাঝে একটু পথ। একটি ওয়াচ টাওয়ার, 10 তলা বিল্ডিং এর সমান। আশা ছিল উপরে উঠবো, কিন্তু এখানে বিভিন্ন বাধা, কাটা তার দেওয়া, তাই উঠতে পারলাম না। পাশেই এখানে বাঘ দেখার স্থান। অনেক সময় অপেক্ষা করার পরও বাঘ না দেখে প্রায় সময় কাটিয়ে চলে আসলাম। তার সামনেই ভাল্লুকের আবাস। ভাল্লুক মারামারি করার পরে কুমড়ো খেলো, তাই দেখলাম। অতি ক্ষুধার্ত 2 ভাল্লুক মারামারি করছে। যাই হোক, এই ছিল মূলত আমাদের দোলহাজরা সাফারি পার্ক ভ্রমণ। এখানে মূলত বাঘ, সিংহ আছে, কিন্তু সেগুলো দেখার সৌভাগ্য হলো না। যাই হোক, আপনারা আসলে হয়তো দেখতে পাবেন এগুলা। এত সময় ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের পরবর্তী ভিডিওটি দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। Hello everyone, my name is Carol Dung. Welcome to my Ignite Talk. Today I'm here to talk to you about a paper published in late 2016 where researchers track patterns of tiger poaching to improve conservation efforts in Bangladesh. First, let's start with some background information on these majestic beasts. According to the World Wildlife Fund, Bengal tigers are endangered, with less than 2,500 of them left in the wild. Unfortunately, poaching is a major factor in driving the tiger population down.
Where there is a demand, there will always be a supply. Tiger poaching is prevalent in Bangladesh to cater to the international black market trade. Tiger parts and skins are found in the black market, mainly for traditional Asian medicine or sold as luxury goods. The issue here is that the tiger population is still declining, despite efforts made by international agencies, local conservation groups, and governments. Not only are the tigers being poached, but also deer, their major food source, to be used as poison bait to catch the tigers. To date, very few studies have been conducted to help law enforcement to catch poachers. This is where we step in. We ultimately want to implement effective law enforcement strategies to secure the survival of tigers. Hopefully the same conservation model can be replicated across all tiger landscapes where poaching is still a threat. Here are 3 questions that reflect the goals of our study. How? How is poaching done? How much? How much poaching is done in different areas of the forest? And last, why? Why do different levels of poaching happen where they do? We'll start with this little country next to India called Bangladesh. We're focusing on the Sundarban Reserve Forest in the south. It's basically a giant swampland that is home to many animals and a sanctuary to endangered species such as the Bengal tiger. Many parts of the forest is accessible through many waterways and networks. These waterways are heavily used by fishermen and harvesters. The Bengali government issues permits for limited collections of resources such as fish, nipa palm, and honey. Several million people across many of the local communities depend on this for their livelihood. Some parts of the forest are sanctuaries. The study found that fishermen tended to gravitate towards the sanctuaries for its perceived better fish stock. Coincidentally, most of the poaching occurred in these sanctuaries for the high tiger and prey numbers also. So, what did the researchers do? This is how it went. First, they picked 4 different areas to study, then they divided the areas in squares 2 kilometers across. Then, teams of researchers walked across the individual squares looking for evidence of poaching, which were snares and poison baits. Here we have an in-real-life version of what these traps look like. In A, we see one of the poison tiger baits recorded in the study. It looks easy to access, but it's a trap. Around the carcass are tiger snare loops for the leg and head, which look like vines, and therefore well hidden. All tiger snaring methods used by poachers were found to be poisoned deer carcasses with one of the most toxic and fatal pesticides, carbofuran, which is banned in the European Union and Canada. It's widely available in public markets and used in Africa for poaching, having a detrimental effect on wildlife. This is what the researchers found. Over 1,400 snare loops were recorded in the study. This really indicates a large-scale threat to the tigers and the prey availability, which may be reasons why they're still declining. The researchers identified 6 poison baits, all found in the wildlife sanctuaries. To show us just how intensive poaching is in Bangladesh, we can compare this level of poaching to a national park in Kenya, which faces the same problem. Look at the 150 snare loops versus the 55 snare loops in Kenya. There's almost 3 times as much poaching in Bangladesh. The authors found that what really influenced poaching activities was a distance from guard posts, which meant the further, the better, and how close they were to water, meaning that poachers were coming in by boat. The waterways have virtually no patrolling, and poachers can easily disguise their identities as fishermen or resource harvesters. This implies that poaching is carried out as an additional activity by other types of resource collectors for additional income, or that poachers are able to access the areas disguised as them. The researchers found that the distance from forest boundary and protection status of the area aren't important to the poachers. So, what does that mean for us? And what should be done? From the data, the researchers created a model that can predict different levels of poaching. This can help local authorities set up better guard posts or improve ground patrolling in the future. As we just mentioned, we can use the poaching model to improve guard posts and patrolling. Other suggestions include banning or limiting the use of the carbofuran pesticide, which also has a positive impact on other wildlife, or you can also increase efforts to patrol waterways and less on the guard posts. You could also conduct random boat searches for evidence of poaching along the waterways, or use remote camera traps to identify poachers. This will help authorities put a face to the criminals and lead to potential prosecution. In the end, we want to give suggestions so that local law enforcement, governments, and conservation groups can continue to protect endangered species all around the globe. Thank you very much for listening to my Ignite Talk.